প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভি সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে রয়েছে আমি নাসিমুল হাসান। আর আজকের আমাদের গ্যালারির পুরো বিষয় জুড়ে থাকছে ফুটবল এবং ক্রিকেট। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন দুজন অতিথি, আছেন দুজন সাংবাদিক, আরিফুর রহমান বাবু ও মোস্তফা মামুন। আপনাদের দুজনকে স্বাগত গ্যালারি স্টুডিওতে। বাবু ভাই, আপনার অনুমতি নিয়ে মামুনকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু সে ফুটবলটা খুব ভালো বোঝে। নিঃসন্দেহে ফুটবলের এই যে নির্বাচনের যে ডামাডোল, এটা আসলে ফুটবলের জন্য কতটা সহায়ক? এটা মোটা সহায়ক না, এটা তো ফুটবলের জন্য ক্ষতিকর। মানে এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো জায়গায় যদি এই ঘটনা ঘটতো যে নির্বাচনের আগে কাটা ছড়াছড়ি হচ্ছে, নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা হবে, সেই প্রচারণার ক্যাম্পেইন কী থাকে যে আমি কী কী ভালো কাজ করব, অপোনেন্টের সমালোচনা হয়, কিন্তু সেই সমালোচনা করার সঙ্গে সঙ্গে বোঝাইতে যে সেই সমালোচনাটা আমি গেলে থাকবে না, ওরা যে দোষটুকু করেছে এটা আমি। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা গিয়ে এক পক্ষ গিয়ে তৃতীয় আরেকজনের কাছে নালিশ করছেন। তৃতীয় আরেকজনকে তৃতীয় একজন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। এখন এটা দেখেন, আমি খুব একটু লার্জার সেন্সে দেখলে যে এটা কিন্তু আমি মনে করি যে এটা ফুটবলের যে আমাদের যে ট্রেডিশন, আমাদের ফুটবলের যে ঐতিহ্য, তার যে শক্তি এবং খেলা হিসাবে যে কোনো জায়গায় ফুটবলের যে একটা, সেই জায়গায় ফুটবলের লোক না হয় ওনারা যদি এমন করতেন যে সর্বজন শ্রদ্ধা একজন ফুটবলের কাছে যেতেন বা মনে করেন যে ক্রীড়ামন্ত্রীর কাছে যেতেন, সেটা না গিয়ে কিন্তু তারা গেলেন যে ক্রিকেট বোর্ডের সভাপতির কাছে। ক্রিকেট বোর্ডের সভাপতির অনেক দক্ষতা আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখানে কিন্তু ক্রিকেট বোর্ডের সভাপতির কোনো ভোট নেই, তার কোনো মানে এক্সিকিউটিভ পাওয়ার নেই। তার কাছে গেলেন কেন? গেলেন যেন উনি রাষ্ট্রীয় ক্ষমতাকে তাদের দিকে নিয়ে আসেন। কাজে এই চেষ্টাটুকুই আমার কাছে ভালো মনে হয়নি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু অনেক ফেমাস ফুটবলার আছেন যারা গিয়েছেন, তাদের মধ্যে আমি স্বাধীন বাংলাদেশ ফুটবলের অধিনায়ক বাদ দিলে সাব্বির, তারপরে হচ্ছে মঞ্জু ভাই, তারপরে টিপু হয়েছিলেন সম্ভবত, আমি কায়সার আমিদ, মানে এরা কিন্তু সবাই ফুটবল বাঁচানোর জন্য তাদের যে চেষ্টা তারা কিছুদিন ধরে বলছেন করছেন, সেটাকে অনেকগুলো আছে, কিন্তু এটা অ্যাকাউন্টে নেওয়ার মতো। সবগুলো অভিযোগ সত্য না, বা সবগুলো অভিযোগ সত্য হলেও সেটা তাদের মুখে গ্রহণযোগ্য না, কারণ তারা কেউ কেউ কিন্তু অতীতে কমিটিতে ছিলেন এবং তারা এমন কিছু করতে পারেনি। বাংলাদেশের ফুটবলের যে সমস্যা, এটা আসলে এই যে দুই পক্ষ, এই দুই পক্ষের কোনো পক্ষেই সমাধান করা সম্ভব না, কারণ এর মধ্যে রাজনীতি, এটা হচ্ছে রিয়েলিটি, এর মধ্যে রাজনীতি আছে, এর মধ্যে হচ্ছে ভুল চিন্তা আছে। মানে আমাদের ফুটবলকে যেভাবে জাগানোর চেষ্টা করা হচ্ছে, দলবে এইভাবে কোনোদিন জাগবে না, কারণ এটা সম্ভব না। কি আমাদের ফুটবলের চিন্তার ভুলটা হচ্ছে আমরা ক্রিকেট দ্বারা প্রভাবিত হয়ে চিন্তা করি। আমরা চিন্তা করি যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফুটবলে সাকসেসফুল হবে এবং সেই সাকসেস দিয়ে আমরা দেশের ফুটবলকে জমাবো, এটা একদম সম্ভব না। কারণ প্রথমে আমাকে বুঝতে হবে ক্রিকেট গ্লোবালি একটা স্মল গেম, 10 জনের একটা দল, 10 আপনি 12, 13 নম্বর, 14 নম্বর বা 20টা দেশ খেলে, আপনি একটু চেষ্টা করলেই কিন্তু 20-এ ঢুকে যেতে পারেন। কিন্তু ফুটবলে আপনি খুব চেষ্টা করলেও, বাংলাদেশ খুব চেষ্টা করলেও 150-এর মধ্যে আসতে পারবে না, কারণ 150টা দেশের 1 নম্বর খেলা, 200টা দেশ খেলে। আমি 150 বাদ দিলাম, 9 নম্বর আসতে পারবে, 9 এশিয়ার যে দক্ষিণ এশিয়ার যে 8টা। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে ফলে হচ্ছে কি, আমি এই উদাহরণটা দিচ্ছি এই জন্য যে এই জন্য যারা এইসব কথা বলছে তাদের পক্ষে এই সমাধানটুকু সম্ভব না। ফলে তাদের যে নির্বাচনী স্লোগানটা, এটা কিন্তু বেলুনের মতো হচ্ছে। আমরা জানি যে তারাও জানেন যে এটা তাদের পক্ষে সম্ভব না, বরং তারা যেটা করছেন এক পক্ষ আরেক পক্ষকে, যেহেতু সালাউদ্দিন ভাই এবং তার কমিটি বর্তমান, ফলে তাদের অনেক দোষ আছে, দায় আছে, এটাকে তারা বড় করে তুলছেন। আবার সালাউদ্দিন ভাই করছেন এইটাকে তার জবাব দিতে হচ্ছে, পাল্টা জবাব দিচ্ছেন। কিন্তু এতে যেটা হচ্ছে, এই সমস্যার মধ্যে আমি মনে করি যে একটা বড় জায়গা হচ্ছে যে তৃতীয় একজনকে অন্তর্ভুক্ত করা, যিনি ফুটবলের লোক নন। সেক্ষেত্রে ক্রীড়ামন্ত্রীর কাছে যেতে পারতেন অভিভাবক হিসাবে, হোয়াট এভার হিজ, ক্রীড়ামন্ত্রী তো অফিসিয়ালি অভিভাবক, সেটা করতে পারেন। অথবা তাদের ক্যাম্পেইনটা করা, যাতে ভোট তো হবে, যে কোনো প্রক্রিয়া আমরা জানি যে ভোট হবে, সেই ভোটে যদি তারা জিততে পারেন, জেতার চেষ্টা করা উচিত। তবে আমি যদি এই জায়গায় বলি যে ফুটবল বাঁচাও কমিটির যে মুভমেন্ট, তাদের অনেকগুলো তাদের কণ্ঠে হয়তো মানে খুব ভালো শোনাচ্ছে না, কারণ যেহেতু তারাও অতিথি ছিলেন বা তাদের সক্ষমতা আমরা জানি, কিন্তু সাধারণ ফুটবল আমাদের কণ্ঠে কিন্তু এই কথাগুলো মানাবে। কারণ আসলেই কিন্তু আমরা যদি দেখি গত 4 বছর, আমি যেমন সালাউদ্দিন ভাইদের এই ম্যাচটাকে আমি 2 ভাগে দেখি। প্রথম যে 4 বছর, আমি মনে করি এই 4 বছর অনেক সাকসেসফুল, এই অর্থে যে তখন কিন্তু এর আগে উনি আসার আগে যেটা ছিল, মাঠে ফুটবল ছিল না। মানে আপনি দেখেন সারা বছর প্লেয়াররা আন্দোলন করতো, মানে পত্রিকায় নিউজ, আপনার টিভিতে নিউজ বাড়িয়েছিল ফুটবলাররা অনিশ্চিত লিগ হবে কিনা। সালাউদ্দিন এসে যেটা করলেন, প্রথমে কিন্তু উনি লিগটা মানে এখনো চালু করলেন, খেলা হচ্ছে ঢাকার ফুটবল। এবং তার সেকেন্ড টাইমে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে ঢাকার ফুটবলটা মানে তারপর হচ্ছে আমরা এই যে অফলাইনে আলোচনা করছিলাম, সুপার কাপ করলেন, আর্জেন্টিনা মেসিকে আনা, মানে অনেকগুলো গিমিকের চেষ্টা ছিল যেগুলো ফুটবলমুখী করা। আর সালাউদ্দিনের কারণে কিন্তু একজন স্পন্সররাও, তার পার্সোনালিটির কারণে স্পন্সররা এসেছিল, আমরা একটু আশাবাদী হয়েছিলাম। কিন্তু সেকেন্ড টাইমে যেটা করা উচিত ছিল যে গ্রাসরুট লেভেলের দিকে যাওয়া, গিয়ে যে ঢাকার ফুটবল চলছে, কিন্তু আপনি ঢাকার ফুটবল থেকে টপ ক্লাস ফুটবলার পাবেন না, ন্যাশনাল টিমের ফুটবলার কিন্তু ব্যাকআপ পাবেন না। সারা দেশে ফুটবল যেটা আগে ছিল, এবং নানান বাস্তবতার কারণে আমাদের ফুটবল সংগঠিত অদূরদর্শিতা বা ক্রিকেটের ঢুকে যাওয়ার কারণে কিন্তু এখন জেনারেশনের কাছে ক্রিকেট ছেলেরা খুব বেশি, মানে ফুটবল খুব বেশি খেলতে চায় না। ফলে ওই তৃণমূলে খেলাটা জমজমাট করে তরুণ প্রতিভা তুলে আনা, সারা দেশে খেলাটা ছড়িয়ে যাওয়া, এবং কেন হচ্ছে না এই জিনিসগুলো নিয়ে ভাবা, ফলে এই জায়গাটুকু আসলে হয় না। এবং সালাউদ্দিন আমরা যেটা দেখেছি তার মধ্যে একটা প্রবলেমের জায়গা আমি মনে করি
যেটা সেটা হচ্ছে যে উনি বাংলাদেশের বাস্তবতা সম্বন্ধে তার ধারণা খুব স্পষ্ট না, একজন উন্নাসিক ভাব আছে, মানে স্পষ্ট না উন্নাসিক ভাব ফ্যান্টাসিতে উনি মানে ইউরোপিয়ান ফ্যান্টাসিতে থাকে। আরেকটা জিনিস আছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে উনি তো বড় সুপারস্টার, তো সেই হিসেবে তাকে সবাই সম্মান করে, কিন্তু আপনি সুপারস্টারকে তার ফেলো ফুটবলার যে সম্মান করে তাদেরও কিন্তু পাল্টা একটা সম্মান পাওয়ার দাবি তারা করে। আপনি মনে করেন যে সালাউদ্দিন বাংলাদেশের 1 নম্বর প্লেয়ার আমরা ধরে নিলাম, কিন্তু এনাকবিও তো বড় ফুটবলার, সাব্বিরও তো বড় ফুটবলার, চুন্নুভাইও তো বড় ফুটবলার, আমি জাস্ট নাম বলছি, কাসারামি, ফলে তাদেরকে না ওই প্রাপ্য সম্মানটুকু সালাউদ্দিনের দিক থেকে দেওয়া উচিত। আমি মনে করি যে সালাউদ্দিন ভাই এবং তার কমিটির দিক থেকে এই সম্মানটুকু তারা পান না, এই জন্য তারা যে সালাউদ্দিনের বিরুদ্ধে নেমেছেন, যতটা তারা ফুটবল বদলের জন্য তার চেয়ে অনেক বেশি তারা অসম্মানিত হয়, নিজেদের ওই যে ঐতিহ্য তাদের খারাপ লাগে, ওই ঐতিহ্য থেকেই ওই বোধ থেকেই তারা এগিয়ে এসছেন। বাবু ভাই, আপনি ফুটবলের দীর্ঘদিনের একজন পোরখা মানুষ, পরবর্তীতে এই পেশে এসেছেন, আপনার কাছে কি মনে হয় এই যে কথার চালাচাল হচ্ছে, এদিকে কি আসলে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন সম্ভব? না, মোস্তফা মামুন খুব গুছিয়ে বললেন, নাসিমুল হাসান দোদুল আমি বলছি, সেটা হচ্ছে যে আপনি কখনোই কাদা ছোড়াছুরি করে যেমন একটা দেশের উন্নতি সম্ভব না, একটা রাজনৈতিক মঞ্চ বা রাজনৈতিক অঙ্গন কাদা ছোড়াছুরিতে কলুষিত হয়, সমাজ আরও দিনকে দিন দুম হতে থাকে, একইভাবে ফুটবল অঙ্গনকে যদি আপনি চাঙ্গা করতে চান, মোস্তফা মামুন কিন্তু গুছিয়ে বলে দিলেন। সালাউদ্দিন ভাইয়ের তার কর্মকাণ্ডটাকে মোটামুটি দুভাগে ভাগ করলেন। প্রথমবার মাঠে ফুটবল ফিরিয়ে এনেছেন, সুপার কাপের মতো বড় আয়োজন করেছেন, আর্জেন্টিনা মতো দলকে বাংলাদেশে এনেছেন। দ্বিতীয়বার তিনি গ্রাসরুট লেভেলে ফুটবল হচ্ছে সত্যি কথা, একটা শিশু জন্ম নেওয়ার পর প্রথম দেখবেন একটা বলে লাথি মারার চেষ্টা করে, ক্রিকেট ব্যাট এরকম এই সুন্দর এই এলবো ফলো থ্রু করে না, কিন্তু এটা একদম ইউনানিমাস, ওই ইংল্যান্ডেই বলেন অস্ট্রেলিয়ায় বলেন আগে ফুটবলে লাথি মারে, সেই জায়গাটাতে আমার মনে হয় সমস্যা। এখন সেটা শুধু সালাউদ্দিন ভাইকে একা বলে লাভ নেই, যারা এখন বিরোধিতা করছেন বা বিরোধী পক্ষ যেটা আরেকটা পক্ষ, তারাও তো কম বেশি বাংলাদেশের ফুটবলে ছিলেন। আমার যেটা মনে হয় যে ফুটবলের, মোস্তফা মামুন অবশ্য এটাও বলেছেন, ফুটবল কর্মকর্তাদের অতীতের অদূরদর্শিতা, সাবস্টেন্স অযোগ্যতা এবং সত্যি কথা ফুটবলের প্রতি সত্যিকারের ডেডিকেশন এবং মোটিভেশনের অভাব, এবং ক্লাবে বসে সত্য কথা বলি ক্লাব স্বার্থ চরিতার্থ করা ছাড়া এবং নিজের অবস্থানকে ক্লাবে বা বিএফএফে বড় করা ছাড়া সত্যিকারের ফুটবলের কথা আমাদের কর্মকর্তারা কম ভেবেছেন বলেই বাংলাদেশের মতো বাঙালির মতো ফুটবল পাগল জাতি আজকে ফুটবলে একদম দক্ষিণ এশিয়ায়ও একদম তলানিতে নেমে গেছে। আমার মনে হয় এইটা আগে আমাদের মানে মূল বক্তব্য আসা উচিত ছিল। ব্যক্তিগতভাবে সালাউদ্দিন ভাই বা কাদের ভাই, আমি কাউকে মিন করতে চাচ্ছি না, নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে বাংলাদেশের ফুটবল অ্যাটলিস্ট সাউথ ইস্ট এশিয়ায় ইন্ডিয়ার সাথে সমান তালে পাল্লা দিয়ে অ্যাটলিস্ট স্যাফ লেভেলে আমরা অনেক ভালো করব, তারপরে এশিয়ার কাপের মূল মঞ্চে যেতে পারবো, এই রকম চিন্তা ভাবনা রেখে ফুটবলকে আগানোর চিন্তা করা উচিত। ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে কে কবে কার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কে কার কর্মকাণ্ডে কে বাধা দিয়েছিল, কে কবে গাড়ি ক্লাব থেকে বের করে দিয়েছিল, এইগুলো আমার মনে হয় যে বাংলাদেশের ফুটবল বা ক্রীড়াঙ্গনের জন্য এটা মোটেও শোভন দেখায় না, সুখকর না, এবং সবচেয়ে বড় কথা এতে তো আপনি কোনো কংক্রিট রেজাল্ট পাবেন না। এটা ব্যাপারটা আমার কাছে নিছক অনেকটা সেই পাড়ার গলির ছেলেদের নিজেদের কাদা ছোড়াছুরির মতো বা সেই কলেজ ছাত্র সংসদের নির্বাচনের মতো মনে হয়ে গেছে। বিএফএফকে রান করতে গেলে যেটা দরকার সবার আগে ফুটবলের প্রতি আন্তরিক ভালোবাসা দরকার, এবং বাঙালির প্রাণের খেলা ফুটবল আমরা সবাই, আমি আজকে আপনার এবং এনটিভির এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বলছি, আমি নিজেকে ক্রীড়া সাংবাদিক হিসেবে, তারপরে ক্রিকেট লিখিয়ে ক্রিকেট সাংবাদিক হিসেবে যা ভাবি তার চেয়ে অনেক বেশি ভাবি একজন ফুটবল আমোদে হিসেবে। আমার জন্ম ঢাকা শহরে, আমি এই মোহামেডান আবনি ফুটবল ম্যাচ গ্যালারিতে দেখে বড় হয়েছি, সেন্ট গ্রেগরি স্কুলে ফুটবল খেলেছি, ফুটবল কেন্দ্রিক চিন্তা করতে 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 আজকের আমার এই অবস্থান। তাহলে আমি যদি একজন সাধারণ ফুটবল আমোদে থেকে মোটামুটি বাংলাদেশে একজন মোটামুটি প্রতিষ্ঠিত ক্রীড়া সাংবাদিক হতে পারি, আমাদের যারা ক্রীড়া সংগঠক, যারা ফুটবল বেসড বড় বড় ক্লাবগুলো ছিল, তারা আজকে কেন নিজেরা কাদা ছুড়োছুরি করে ক্লাবগুলোর দিকে তাকান? একটা ক্লাবের কোনো স্ট্রাকচার আছে? ফুটবলের একটা জিমনেশিয়াম নাই, একটা ভালো এইজ লেভেলের ক্যাম্প নাই, অনূর্ধ্ব 16-19-এর দিকে কারো নজর নাই, একটা ক্লাব টেন্টে ভালো মতো প্লেয়ারদের অ্যাপার্ট ফ্রম ধানমন্ডি শেখ জামাল, অধুনা মোহামেডানও হয়েছে, আবনি করেছে, তাও খুব আপ টু ডেট না, এই বিষয়গুলোর দিকে কারো নজর নাই।
দেশের ফুটবল কিভাবে এগিয়ে যাবে, আমরা কোন জায়গাটায়, মোস্তফা মামুন অবশ্যই এটা টাচ করেছেন, কোন জায়গাটায় পিছিয়ে আছি, তৃণমূলে কি করলে যেটা 81 82-তে সাদেক হোসেন খোকা উদ্যোগে বা তৎকালীন অন্য যারা বিএফএফ এর সংগঠকরা ছিলেন তারা যেমন পাইনিয়ার লিগ চালু করেছিলেন, সেইভাবে সারা দেশব্যাপী অনূর্ধ্ব 16 লেভেলে ফুটবল চালু করা যায় কিনা, কিভাবে আন্তঃস্কুল ফুটবল, আপনি আমি মামুন আমরা খেলেছি, আমি নিজে আন্তঃস্কুল ঢাকা সিটিতে কম্পিট করেছি, এখন এসব হয় বলে আমার মনে হয় না। এইগুলো কাজ শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে, ক্রীড়া মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে, এডুকেশন মিনিস্ট্রিকে সাথে রেখে যদি না করা যায়, এই নিজেদের মধ্যে নির্বাচনকে সামনে রেখে ব্যক্তিগত অভিযোগ বা কারো সঙ্গে কাদা ছোড়াছুরি, আমার মনে হয় না এতে ফুটবলের কোনো উন্নতি হবে। বিএফএফের হয়তো চেয়ারের বদল হতে পারে, বাট বিএফএফের কার্যক্রম, বিএফএফের চিন্তা ভাবনা, এটা আমার মনে হয় না অন্তত উন্নত হবে। এবং এটা যদি না হয়, এই সমস্ত কাদা ছোড়াছুরির পর হয়তো একটা নির্বাচন হবে, কেউ না কেউ জিতবেনি, কোনো না কোনো পক্ষ, শেষ পর্যন্ত কিন্তু দেখবেন সেই আমরা যেই টিমে ছিলাম সেখানেই থাকবো। মামুন, 11-11 সময় পরিবর্তনের ডাক দিয়ে সালাউদ্দিন ভাইয়ের আগমন ঘটেছিল বাংলাদেশের ফুটবল ফেডারেশনে অ্যাজ এ প্রেসিডেন্ট, কিন্তু গত 8 বছরে ওই 2-1টি চমক ছাড়া মানে ফুটবলের যে ব্যাপক পরিবর্তন সেটা হয়নি, বরঞ্চ তাদের বিরুদ্ধে যে মানে করাপশন কিছু চার্জেস বা এলিগেশন এসছে, যেটা সত্য হোক মিথ্যা হোক, বাট এগুলো যাতে না আসে এর জন্য এগুলো কি আরও ট্রান্সপারেন্ট হওয়া উচিত কিনা, যেটা উন্নত দেশে আমরা ওয়েবসাইটে দেখতে পাই যে তাদের কি খরচ। না অবশ্যই এটা তো বটেই। আপনি মনে করেন যে কোনো জায়গায় যে কোনো উন্নতির বা যে কোনো উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি, এবং বাংলাদেশে তো হচ্ছে মানে সব জায়গায় দুর্নীতির সুযোগ এবং সম্ভাবনা থাকে। আমাদের সিস্টেমগুলো এরকম, এর মধ্যে এত লুপহোল থাকে যে এখানে দুর্নীতি করার সুযোগ থাকে, এবং আমাদের মানুষের মধ্যে মানে এই দুর্নীতি প্রবণতাও আসলে অনেক বেশি। আমাদের মধ্যে নৈতিক মান আমাদের অনেক কম, আমাদের আদর্শিক অনেক কমে গেছে, এবং এই জন্য আমরা খুব দুঃখবোধ হয় মাঝে মধ্যে চিন্তা করলে যে ধরেন যে এই যে লোকগুলো যারা নির্বাচন করছে এরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো লেভেলে ফুটবলের সঙ্গে যুক্ত, মানে কেউ ফুটবল খেলেছেন, কেউ ফুটবল সংগঠন করেছেন, এবং তারাই আসেন দায়িত্বে, এবং তাদের বিরুদ্ধেই যখন এইসব দুর্নীতির অভিযোগ ওঠে তখন কি মনে হয়, তখন মনে হয় যে তার মানে কি এই লোকগুলোর যে ফুটবলের প্রতি যে ভালোবাসা আমরা দেখি বা তারা যে ফুটবল খেলেছে, তার মানে কি তারা এই ফুটবল খেলে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে সো দ্যাট দে ক্যান আর্ন মানি। মানে তারা যখন দুর্নীতি করে তখন না মনে হয় যে তাহলে মানে তাদেরকে আমরা যে আদর্শ ধরি বা মনে করি যে তারা ফুটবলকে ভালোবাসে, আসলে তো এই ভালোবাসাটা মিথ্যা, এই ভালোবাসাটা ফেক। রাদার তারা এই ভালোবাসা দিয়ে তাদের আখের গোছাতে চায়, এই জিনিসটা হয়। তো এটা আমাদের জন্য খুবই মনোকষ্টের কারণ হয়, কারণ অনেক ধরন এখন যদি আমি ধরি, এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হচ্ছেন সালাউদ্দিন, এবং উনি বাংলাদেশের এক অর্থে চিন্তা করে সব কিছু মিলিয়ে তার গ্ল্যামার পারফরমেন্স সব কিছু মিলিয়ে বাংলাদেশের ফুটবলের এক ধরনের কি বলা যায় মডেল বলা যায়, যে আমরা একসময় মনে করো 70-80-তে ফুটবল মানেই সালাউদ্দিন সুপারস্টার, এবং বাংলাদেশের আসলে প্রথম সুপারস্টার সেই অর্থে। তো সেই সালাউদ্দিন যখন ফুটবলে আসেন এবং যখন তার বিরুদ্ধে তার কমিটির লোকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে আসলে এরপর হোয়াটস নেক্সট। যেমন আমি এবার প্রায় আমি কথা বলি যে ঠিক আছে সালাউদ্দিন বিরুদ্ধে এরকম হচ্ছে, এখন সালাউদ্দিন ভাই ফেল করলে মানে উনি ফেল করা মানে কিন্তু তাহলে হোয়াট নেক্সট, কারণ এর আগে কিন্তু হতো কারা, মন্ত্রীরা হতো, পদাধিকার বলে ঢাকার মেয়র হতেন ফুটবল বা মনে করেন যে কোনো একজন এমপি, তারপরে প্রথম কিন্তু একজন ফুটবলার আসলেন। তো আসার পর আমরা কিন্তু এটাকে প্রেস করলাম, আপনি আমি সবাই, তার বিরোধী পক্ষ যারা তারাও প্রেস করেছে যে এই প্রথম একজন লোক আসলো যে ফুটবলারদের সংগঠক ফুটবলটা চালাবে এবং সে সারাক্ষণ ফুটবল নিয়ে থাকবে ইত্যাদি ইত্যাদি। তো এখন তাতে আমি যেটা মনে করি তাতে কিছু গুণগত উন্নতি হয়েছে, কিন্তু এখন সে যদি ফেল করে, এখন হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? তাহলে কি আমরা এখন কার কাছে যাব? তাহলে কি সরকার একজন নিয়োগ করে দেবে, তার কাছে আমরা আবার ফিরে যাব, একজন এমপি, কোনো একজন পদাধিকার বলে কোনো একজন মন্ত্রী, এবং তাহলে কীভাবে হয়? তাহলে আমাদের পিছনে ফিরে যাওয়া হলো। কিন্তু এখন আমরা করবোটা কি? আমরা আবার এটাও বলতে পারছি না যে না মানে উনি খুব ভালো করেছেন, কাজেই ওনাকেই থাকতে হবে। এটা হ্যাঁ আমরা বলতে পারছি এখন দেখেন ওনার পক্ষে যদি আমরা ক্যাম্পেইন করি, যারা করছে তারা বলতে হবে যে না উনি অনেক কিছু করার চেষ্টা করেছেন, আরেকটা সময় দেন, উনি করবেন, বা উনি অমুকের চেয়ে কম খারাপ, বা নেক্সট যারা আসবে তারা সালাউদ্দিনের চেয়ে ভালো নয়। মানে এই কারণ আপনি দেখেন যাদেরকে ফেস হিসেবে আমরা দেখছি তাদের একই লোক। তো এখন আপনি যে পয়েন্টটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে হচ্ছে কি বলবে আরেকটা মজার জিনিস আছে যে আমাদের দেশে এই যে ফুটবল ফেডারেশন নিয়ে যে এই যে কামড়াকামড়ি বাংলায় বলে ব্রেকেটের মধ্যে বললে যা হয়, এইটা চিন্তা করেন আপনি। আমি মাঝে মধ্যে ভাবি যে এই যে ফুটবল ফেডারেশনে ঢুকে মানে কী অ্যাচিভ করা সম্ভব,
কি অ্যাচিভ করেছো? কারণ ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য। হ্যাঁ দেখেন না, বলতে ফুটবলে কিন্তু এখন সেই গ্ল্যামার নেই। এখন বরং ফুটবল ফেডারেশনের কর্মকর্তা হচ্ছে ক্রিকেট বোর্ডের একজন কমিটিতে থাকা কিন্তু অনেক বেশি গ্ল্যামার। আপনাকে রোজ টিভিতে দেখাবে, আপনি কোনো একটা সাব কমিটির লোক হলে কিন্তু সাংবাদিকরা রেগুলার যাবে। ফুটবলে সেটা অনেক কম, তারপরে লোকজন এত আসতে চায় কেন? তার মানে দেয়ার ইজ সামথিং। তার মানে তখনই বোঝা যায় যখন আপনি কোনোটা জিনিসের মধ্যে দেখবেন যে সভাপতি বাদ দিলে বাকি পদগুলো যে খুব লুক্রেটিভ, খুব যে গ্ল্যামার আছে তা কিন্তু নয়। এবং বাংলাদেশের এখন লোকজন সত্যি যদি বলি 80% লোক সত্যি বললে ঢাকার কি হচ্ছে না হচ্ছে ফুটবল নিয়ে আসলে তারা খুব বেশি ভাবেও না। তো সেইখানে এত এত এবং সেখানে কিন্তু আপনি দেখবেন যে ক্রিকেটের চেয়েও কিন্তু অনেক বেশি কি বলা যায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অনেক বেশি দেখতে পাই, মানে ব্যগ্রতা দেখতে পাই এই কমিটিতে যাওয়ার জন্য। এবং এই যে আপনি প্রশ্নটা বললেন এই উত্তরেই আমি বলছি, তার মানে যখন আপনি কোনো একটা জায়গায় প্রকাশ্যে আপনি দেখবেন যে এর মধ্যে কোনো গ্ল্যামার নাই, এর মধ্যে প্রকাশ্য কোনো প্রাপ্তি নাই, তবু লোকজন এটা যেতে চায়, তখন বুঝতে হবে এর মধ্যে ভিতরে এমন কিছু আছে। এবং ভিতরে এমন কিছু যে কি সেটা এই যে বললেন যে ট্রান্সপারেন্সির অভাব, ভিতরে তো এমন কিছু আছে যেটা আসলে তারা অর্জন করেন, তারা হয়তো টাকা পয়সা বা যে কোনো রকম নানা রকম রাজনৈতিক সুবিধা অর্জনের সুযোগ হয়। এবং আরেকটা মজার জিনিস যে ফুটবল ফেডারেশন না, এইটাও এখন আমি মনে করি মানে ব্যাকডেটের ধারণা যে কোনো দেশের ফুটবল ফেডারেশন সেই অর্থে ফুটবলের উন্নতি ঘটাতে পারে না, মানে ফেডারেশন ইটসেলফ পারে না। ফেডারেশনে কী করতে হয়, তার ক্লাবগুলোকে তার এমন একটা পরিবেশ তৈরি করতে হয়। বাবু ভাই যেটা বলছিলেন যে ক্লাব কালচারটাই তো দাঁড়ানো না, এই যে পৃথিবীতে আপনি বলেন যে বার্সেলোনা স্পেনিশ দল, স্পেন ন্যাশনাল লিগে চ্যাম্পিয়ন হলো, স্পেনিশ ফেডারেশনে কিন্তু তেমন কোনো অবদান নাই। অবদান কিন্তু হচ্ছে আমরা যদি বার্সেলোনা ক্লাবের তাদের একাডেমি প্লেয়ার, জার্মানিতে বায়ার্ন মিউনিখ। হ্যাঁ, ফেডারেশন যেটা করে তারা ওই অ্যাটমসফিয়ারটা তৈরি করে দেয়। কিন্তু আমাদের দেশে মোটামুটি যে ফেডারেশনের ইলেকশনের সময় সবাই এরকম ঝাঁপায় পড়ে, তাদের মনে হয় যে ফেডারেশনই সব কিছু করবে। এবং এই যে মানসিকতা আমি ফেডারেশনকে আমি ফুটবল একদম এটাই ভুল। ফেডারেশনের লোকের কাজ হচ্ছে কি, তাদের কাজ হচ্ছে মানে তাদের কাজ হচ্ছে যে সারা দেশে মানে ওই অন্যান্য যেসব ফুটবলের স্টেক হোল্ডার আছে লাইক ক্লাব বা মনে করেন যে ডিএফএ, এগুলাকে ফেসিলিটেট করা যে তোমরা করো, তোমাদের এটা দরকার, হ্যাঁ তোমরা এটা করো, কি তোমাদের ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট সেটা আমি দিব, সেটা আমি এনশিওর করবো। এইরকম করা। দেশে যে কোচিং সিস্টেম ধরেন যে সবগুলা যে সমস্ত ক্লাবগুলোর যে কোচিং, সেই কোচগুলোর মধ্যে এক ধরনের ইউনিফাইড জায়গা তৈরি করা যায় কিনা, যে সবগুলো ক্লাবের মধ্যে এক ধরনের একটা ফিলোসফি যে আমরা আমাদের ন্যাশনাল টিম কী করবো, ন্যাশনাল কোচ এসে আমরা যে 4-3-3 খেলবো, আমরা প্রেসিং ফুটবল খেলবো, উনি ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করবেন, ফুটবল ফেডারেশন এই ব্যবস্থাটা করে দেবে যে তোমরা সবগুলো ক্লাব এই সিস্টেমে তোমরা প্লেয়ারদের তৈরি করো। আমি বলছি যেগুলো এগুলো হচ্ছে ভাবনার জায়গা। এই কিন্তু এখন আমাদের যেটা মনে হয় যে আমি অর্থ কমিটিতে ঢুকলাম, আমি মানে একদম পুরো ফুটবল ফেডারেশন অর্থ এনে দেবো, আমি ডিসিপ্লিনারি কমিটিতে ঢুকলাম। ইটস নট দ্যাট। এই কনসেপ্টগুলো ভুল। এবং এই কনসেপ্টগুলো এইগুলোকে কিছু লোক মনে করেন, ওনারা মনে করেন যে এইটা যাওয়া মনে হচ্ছে ক্ষমতায় আমি চলে গেলাম, আমি এখন দেখাবো। এই যে দেখাবো যে মানসিকতা, এই দেখাবো মানসিকতা থেকে কী হয় জানেন, গিয়ে উনি তখন কিছু কাজ করেন যে উনার এজেন্ডা, ওনার বিরোধী লোকদের কণ্ঠেসা করা যাতে ভবিষ্যতে তার নির্বাচন না দিতে পারে, কাউন্সিলরদের নিজেদের মতো করে তৈরি করা, এইসব ম্যানিপুলেশন করেন। এবং এই ম্যানিপুলেশন করেন বলে তারা তাদের মধ্যে কোনো ট্রান্সপারেন্সি দেখবেন না। কারণ ট্রান্সপারেন্সি দেখলে আপনি দেখে ফেলবেন, এটা দেখে ফেললে আপনি সমালোচনা শুরু করবেন। ফলে এইরকম একটা নিজের স্বার্থসিদ্ধি এবং সেগুলো গোপন রাখা, এই হচ্ছে তাদের বর্তমান বাবু ভাই, ফিফা তাদের একটা গাইডলাইন দিয়েছিল যে বাফুফের কর্মকর্তা যারা আছেন তাদের অফিসে আসার দরকার নেই, তারা সেফ খালি মনিটর করবে, যেটা মামুন বললো যে বিভিন্ন ফ্যাসিলিটিস এনশিওর করবে জেলা বা ডিস্ট্রিক্ট এইগুলোতে। তো আপনি কি এটাকে মানে ফিফার এই গাইডলাইনটা কি মেনে চলা উচিত কিনা, এক? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যারা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে যাবেন এবং যারা পাশ করবেন, তারা যদি তাদের কার্যক্রম সঠিকভাবে কাজ করতে না পারে, তাহলে কি জাতির কাছে মানে তারা জবাব দিবেন কিনা যে না আমরা যদি না পারি তাহলে আমরা সরে যাব, এইভাবে কোনো দায়িত্ব নেওয়া উচিত কিনা? ফার্স্ট অফ অল যেটা ফিফার আপনি যেটা বললেন প্রেসক্রিপশন, যেটা মোস্তফা মামুন খুব গোছালো বললেন যে আসলে বিএফএফ কি করতে পারেন। বিএফএফ তো আপনার ফুটবলের একদম আজকের একটা 16 বছরের শিশুকে একেবারে কালকেই আপনার খেলাতে পারবে না, মেসি করতে পারবে না, তাই না? এখন বিএফএফ যেটা করতে পারে, বিএফএফ এর কর্মকাণ্ডটা সুন্দরভাবে আপনি যেটা ডিএফএ করতে পারেন, ইভেন ক্লাবগুলোকে সুন্দরভাবে পরিচালনা, যেহেতু আমাদের টোটাল ওয়ার্ল্ড সকারটাই কিন্তু ক্লাব বেসড, হ্যাঁ এখানে কিন্তু ক্রিকেটের সঙ্গে মেলালে চলবে না। মোস্তফা মামুন কিন্তু শুরুতে একদম একেবারে আসল জায়গায় টাচ করেছেন। আমাদের কিন্তু অনেকটা ক্রিকেটের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অবস্থা আর কি। এখন ক্রিকেটের সঙ্গে পাল্লা দেওয়ার মানসিকতাটা ত্যাগ করতে হবে। আমার মনে হয় বিএফএফ এর প্রথম প্রশ্নের উত্তরটা বলছি, বিএফএফ চালানোর জন্য আসলে কার্যক্রমগুলো ভাগ করে ডিএফএ ক্লাবগুলো এবং তৃণমূল এবং ডিস্ট্রিক্ট লেভেলে ফুটবলকে ছড়িয়ে দেওয়ার জন্য একেবারে নিয়মিত প্রত্যেকের প্রতিদিন সেই 9টায় এসে রাত 11টা পর্যন্ত থাকতে হবে, এটা নট নেসেসারিলি, বাট আপনি ওই কাজগুলো আপনাকে করতে হবে। ওই কাজ করলেন না অমুকের রুমে বসে লাঞ্চ খাওয়া, অমুকের রুমে বসে গসিপ করা এবং এর বিরুদ্ধচারণ করা, ওর বিরুদ্ধচারণ করা, এইগুলো করে কিন্তু আসলে কোনো লাভ হবে না। আর আপনি দ্বিতীয় যে প্রশ্নটা করলেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমার যেটা মনে হয় যে আসলে দেখেন আমাদের ফুটবলে যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা কর্ণধর,
বেশিরভাগ সময় খেয়াল করবেন আমাদের ক্লাব লেভেলে যারা বড় বড় সংগঠক, আমি প্রয়াত আমাদের ক্লাব লেভেল থেকে বলছি, আকমল ভাই, এখনও হারুন ভাই আছেন, দ্যাট ইজ বাংলাদেশের টপ লেভেলের যারা, একসময় সাদেক হোসেন খোকা ছিলেন, মনুল হক চৌধুরী সাহেব ছিলেন, আমাদের সুলতান ভাই ছিলেন, যারা ক্লাব লেভেলে খুব বড় অর্গানাইজার, তারাই ম্যাক্সিমাম ক্ষেত্রে বিএফএফ রান করেছেন কম্পেয়ার টু বিসিবি। বিসিবিতে যারা এসছেন, আমি শ্রদ্ধা রেখে বলছি, 91-এ এসছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, উনি কখনোই কিন্তু ক্লাব লেভেলে কোনো বড় অর্গানাইজার না। ইভেন সাবের ভাই যখন বিসিবির সেক্রেটারি প্রেসিডেন্ট হন, তখন কিন্তু উনি আবাহনী ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান, ফুটবল কমিটির সমর্থক গোষ্ঠীর প্রেসিডেন্ট। হ্যাঁ, কাজেই কিন্তু ফুটবল ফেডারেশনে কিন্তু যারা শীর্ষ পদে এসছেন বা জেনারেল সেক্রেটারি হয়েছেন, সাদেক হোসেন খোকা, হারুনুর রশিদ, মেজর হাফিজ, তারা কিন্তু ক্লাব লেভেলের সংগঠক। প্রয়াত আকমল ভাই, আপনি দেখেন সেই ক্লাবগুলোর, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের ক্লাবগুলোরই আজকে কি অবস্থা। একটা ক্লাবেরও কিন্তু অবস্থা খুব ভালো না। আবাহনী বলবেন দেশের এক ঝাঁক মানে গ্রুপ অফ শিল্পপতির একটা শিবির, আজকে ট্রফি থাকে না, শিক্ষিত এবং আজকে তাদের ট্রফি নাই। মোহামেডানের অবস্থা, আমি কালকেও মোহামেডানের খেলা দেখতে গিয়েছিলাম, আমার জার্সির চেহারাটা দেখে আমার নিজের সত্যি মায়া লেগেছে। একদম আমি সত্যি কথা বলি, মোহামেডানের মতো দল যারা বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, স্বাধীন বাংলা ফুটবল দল থেকে শুরু করে নিয়ে 70-80 ফুটবলে বাংলাদেশের জাগরণের অন্যতম পুরোধা, আমরা যারা গ্যালারিতে সত্য কথা বলি সাপোর্ট করে, আমি না, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি নিজেও চাইল্ডহুড অবস্থা থেকে ফ্যানাটিক মোহামেডান সাপোর্টার ছিলাম। কালকে দেখলাম গ্যালারিতে দর্শক নাই, একটা দৃঢ়হীন মোহামেডান, একটা জীর্ণশীর্ণ অবস্থা। এই অর্গানাইজাররা কিন্তু ক্লাবগুলোকেই তারা ঠিক মতো চালনা করতে পারছেন না। তারা বিএফএফ চালনা করতে গিয়ে তারা সফল হবেন এটা ভাবার কোনো কারণ, আমাদের হাতে কিন্তু সময় নেই কোনো কারণে। আমার যেটা মনে হয় তাদের আরও ট্রান্সপারেন্ট হওয়া উচিত এবং ফুটবলের সত্যিকারের উন্নতির কথা চিন্তা করা উচিত। নিজের সামাজিক মান মর্যাদা, অর্থনৈতিক আয় উন্নতির কথা বাদ দিয়ে ফুটবলকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, আমার ক্লাবকে কিভাবে দেশের একটা সুপার পাওয়ার করা যায়, সেই দিকে চিন্তা করতে হবে। আপনি আর আমি কলকাতার প্রেস বক্সে ছিলাম, বিশ্ব টি-20-র সময়ও মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে ফুসফাস গুঞ্জন শুনছিলাম। আমাদের কি আজকে এই অবস্থা আছে মোহামেডান আবাহনী ম্যাচ নিয়ে? এদিকেই চিন্তা করা উচিত। আমার মনে হয় এটা একটা মেসেজ আমি কিন্তু এটা যে দিচ্ছি, বাংলাদেশের শেষ ম্যাচের সময় আপনি আর আমি পাশাপাশি বসেছিলাম, কলকাতার সাংবাদিকরা সবাই মেতেছিলেন মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে। আমাদের কিন্তু সেই দিনটা আমরা পিছনে ফেলে এসেছি, যেদিন মোহামেডান আবাহনী আবার বাংলাদেশের ফুটবলের একেবারে আমি বলবো ক্লাব লেভেলে একটা বড় শক্তি হবে। মোহামেডান আবাহনী খেলা মানেই দেশে একটা জাগরণ, একটা আলোড়ন তৈরি হওয়া। সেই দিন কিন্তু দেশের ফুটবল জাগবে। বিএফএফের এই কাদা ছোড়াছুড়ি করে, এই ব্যক্তিগত দ্বন্দ্ব বা সংঘাত দিয়ে ফুটবলের কোনো আয় উন্নতি হবে না। মামুন, আমার সময় নেই, খুব সংক্ষেপে তুমি একটা অ্যাজ এ জার্নালিস্ট একটা অ্যানালিসিস দিবে খুব সংক্ষেপে। সেটা হচ্ছে যে কেমন লোক নির্বাচিত হওয়া উচিত এবং তাদের করণীয়টা কি ফুটবল বাঁচাতে। আমি মনে করি এটা যদি এখন আকাশ কুসুম কল্পনা, কিন্তু অ্যাটলিস্ট ফুটবলটা বোঝে এবং এক ধরনের ভিশন আছে, দূরদর্শিতা আছে। গ্লোবাল ফুটবল কীভাবে চলে, ইন্টারন্যাশনাল ফুটবল কীভাবে চলে, এবং বাংলাদেশের বাস্তবতা, ওই গ্লোবাল সিস্টেমটাকে আত্মস্থ করে বাংলাদেশের বাস্তবতা। ওই লোকগুলোর ফেডারেশন থেকে কোনো টাকা নেওয়ার প্রয়োজন নেই এরকম না, সেইটা তো সেইটা তো বটে, এটা তো হচ্ছে প্রাথমিক যোগ্যতা তুলবে, এটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি। প্রথম কথা হচ্ছে আপনি যখন কোনো একটা এরকম ভলান্টারি বা কী বলা যায় সেবামূলক জায়গায় যাবেন, প্রথম কাজ হচ্ছে আপনাকে সৎ হইতে হবে। কারণ বাংলাদেশের এই সৎ খোঁজাও তো আসলে একটা কী বলা যায় ডুমুরের ফল, সেটা যাবে না। কিন্তু আমরা আশা করবো, আমি কোয়ালিটির দিক থেকে বলি যে তার অত ভীষণটা থাকতে হবে যে আমি 5 বছর এই জায়গায় যাইতে চাই এবং জিনিসটা বুঝতে পারি। দ্বিতীয় একটা বিষয়, বাবু ভাইয়ের কথাটা বললেন, আমি স্পেসিফিক ধরে বলি, বাংলাদেশে ফুটবল জাগানোর আসলে ইন্টারন্যাশনালি হবেই না, এটা বলে লাভ নেই। আপনি ইন্টারন্যাশনাল সাফল্য দিয়ে যদি আপনি বাংলাদেশে ফুটবল জাগাতে চান, তার মানে আপনি গেছেন। প্রথম দিন যদি এই প্ল্যান করেন, আপনি কিন্তু শেষ। আপনি ফেডারেশনে সাউথ এশিয়ান লেভেলে শ্রেষ্ঠত্ব চাই, আপনি কিচ্ছু হবে না দুল ভাই, এটা হবেই না। ক্লাব ফুটবল চাঙ্গা করতে হবে। আপনার করতে হবে যে আপনি মনে করেন যে ইংল্যান্ডে, জাস্ট উদাহরণ দিই, ইংল্যান্ড 1966 পর কোনোদিন ওয়ার্ল্ড কাপ জিতে নাই, 90 পর হচ্ছে ইংল্যান্ড কোনোদিন ওয়ার্ল্ড কাপ সেফলি খেলতে পারে, সময় নেই। তাতে অসুবিধা কি? ইংল্যান্ডের ফুটবল তো জমজমাট, টাকা আছে, পয়সা আছে, মানুষ এনজয় করছে। ফলে আমাদের যেটা লাগবে, ক্লাবকে জাগাইতে হবে। এবং ফেডারেশন প্রেসিডেন্ট এসে যদি প্রথম দিন এটা বলেন যে আমি আবার এই অবস্থা করবো যে আবাহনী মডেল নিয়ে লোকে মারামারি করবে, এই কথা যদি যে ফেডারেশন সভাপতি বলবেন, আমি বলবো যে উনি পারবেন, বাস। আর অন্য কিছু বললেই হবে না। আর যদি পঞ্চবার্ষিক পরিকল্পনা, ষষ্ঠবার্ষিক সব একদম ডাস্টবিনে রেখে যে আবাহনীর সমর্থকদের আমি আমার মাঠে নামিয়ে মারামারি করাবো, বাস হবে। বাবু ভাই, মোস্তফা, আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম গ্যালারি। দেখা হবে আবার আগামী সপ্তাহে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর দর্শক, আপনারা যদি এই অনুষ্ঠানটি ভিডিও সহ দেখতে চান তবে আপনারা ভিজিট করতে পারেন এনটিভি অনলাইন www.ntvbd.com